স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথের আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে হাজির থাকবো আমি নাফিসা হক। আর প্রতিদিন আমরা একটি করে জেলা ও তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত সব জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের এই পর্বে আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচনের খবর। এবং শুধু এই খবর যে জানাবো তা না, এই খবর আরও সরাসরি আপনাদেরকে জানানোর জন্য আমাদের সঙ্গে শুধু আমি না, আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে দুজন এবং অনেক মানুষ আছে, তার মধ্যে দুজন প্রার্থীও রয়েছে যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন, সম্ভাব্য প্রার্থী। তো শুরুতে আপনাকে দিয়েই আমি আজকের পর্ব শুরু করতে চাই, যেহেতু এখন আপনি একদম প্রস্তুতি নিয়ে বসা। আপনার কাছে আজ জানতে চাইবো সিলেটের অবস্থা আপনি কেমন দেখছেন, এবং এই সম্ভাব্য যে দুজন প্রার্থী আপনার ডান এবং বাম পাশে বসা রয়েছেন তারা কি বলছেন, তাদের আশা প্রত্যাশা সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর যে নিয়মিত বিশেষ আয়োজন আরএসআরএম নির্বাচনের পথে যে অনুষ্ঠানে। সিলেটকে বলা হয় আসলে আধ্যাত্মিক নগরী, উত্তর পূর্বাঞ্চলে এই নগরীকে এই জনপদকে আসলে আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরীও বলা হয়। একই সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এই সিলেট আসন থেকে আসলে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। একটি মিথ প্রচলিত আছে, সিলেট এক আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন সেই দল আসলে তাদের সরকার গঠন করে। আমরা সিলেটের নির্বাচনের খবর জানবো। আমাদের সাথে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আমি প্রথমে আমার ডান দিকে যাব। আমার ডান দিকে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিথ্যা সিদ্দিকী। তার কাছে জানার চেষ্টা করবো আসলে সিলেটের প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি এবং বিভিন্ন দিক আসলে তার কাছে জানার চেষ্টা করবো। আসলে আমাকে যদি বলতেন আসলে কেমন চলছে নির্বাচনের প্রস্তুতি এবং কোন কোন দিক আসলে সিলেটের বিবেচনা করছেন আপনার উন্নয়নের দিকে। ধন্যবাদ নিউজ 24-কে এবং নিউজ 24-এর মাধ্যমে যারা এই নির্বাচনের পথে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সালাম আমার পক্ষ থেকে। আমরা মূলত দীর্ঘ সময় পরে একটি ফ্যাসিস্ট রেজিম থেকে বেরিয়ে গণতন্ত্রের পথে আমাদের যে অভিযাত্রা, সেই অভিযাত্রার প্রথম ধাপটাই হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, জনপ্রতিনিধি একটি সরকার প্রতিষ্ঠা করা। এবং সেই লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে তার লক্ষ্যে এখন কাজ চলছে। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটি নির্বাচনের জন্য, মানুষ যে গত প্রায় 25 বছর 2001-এর পর থেকে বস্তুতপক্ষে বলা যায় মানুষ আর নির্বাচনে ভোট দিতে পারেনি। 2008 বলেন, 2014 বলেন, 2018 বলেন, 2024 বলেন, নির্বাচনগুলো সবগুলো কোনোটা প্রহসন, কোনোটা রাতের বুটে নির্বাচন, কোনোটা আমিনামি নির্বাচন, কোনোটা হচ্ছে আগে রাতের এবং কোনোটা ভোট দখল করে নেওয়ার এই যে নির্বাচন। মানুষ যে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনটা হওয়ার কথা সেটি মানুষ ভুলেই গিয়েছিল। সেই অবস্থা থেকে মানুষ আমরা যেদিকেই যাচ্ছি, মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। মানুষ প্রস্তুত, নির্বাচনের জন্য মুখে রয়েছে। মানুষ মনে করে তার জনপ্রতিনিধি সে ঠিক করবে এবং তার মাধ্যমে তার কথাগুলা, তার এলাকার কথাগুলো, এই যে পিছিয়ে পড়া জনপদ আপনি যদি বলেন সিলেট 4-এর কথা বা সিলেট অঞ্চলের কথা যদি বলেন, গোটা জনপদটাই কিন্তু পিছিয়ে রয়েছে। আর সিলেট 4-এর একটি সমৃদ্ধশালী প্রাকৃতিক সম্পদে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর, কিন্তু জনপদটা পিছিয়ে পড়া রয়েছে। সেখানে কোনো কাজ হয় নাই গত 17 বছর ধরে। যে কাজগুলো হয়েছিল সেই জোট সরকারের আমলে, সেই কাজগুলার যে এলজিডির কাজগুলো, সেখানে ন্যূনতম এক ধরনের সংস্কার পর্যন্ত হয় নাই। স্কুল কলেজ বা শিল্প কারখানা করে ওটা তো দূর কি বাদ। তো এই অবস্থায় মানুষ মনে করে যে তার সত্যিকার অর্থে তার জনপ্রতিনিধি। দেখেন, আপনারা একজন এমপি ছিলেন, নামে এমপি, হয়তোবা জনগণের ভোটে নির্বাচিত নয়, স্বঘোষিত এমপি এরা, কিন্তু ছিলেন তো এমপি, একটা মন্ত্রিত্ব করেছেন একটি এলাকা থেকে। তো এই সব এমপি মন্ত্রী যারা ছিলেন তারা যদি ন্যূনতম কাজ করতেন তাহলে আজকে এই অবস্থা। দেখেন ঢাকা সিলেট মহাসড়কের কী অবস্থা, কী পিছিয়ে পড়া অবস্থার মধ্যে আমরা রয়েছি। তো আজকে 17 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা ঢাকায় যেতে লাগে। এই যে অবস্থা, এখান থেকে মানুষ বস্তুতপক্ষে মানুষ মুক্তি চায় এবং মানুষ চায় একটা স্থিতিশীল দেশের অবস্থিতিশীল, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হোক, দেশটা এগিয়ে যাক এবং সবার একতাবদ্ধভাবে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক, গণতন্ত্রের পথে
ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আমরা লড়াই করেছি দীর্ঘ সময় ধরে, সকল পক্ষ এখন দৃশ্যমান নির্বাচনের জন্য মাঠে রয়েছে এবং আমরা মনে করি সবাই মিলে আমরা দেশটাকে করি কান্ট্রি ফার্স্ট, এই ব্রত সামনে রেখে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করে রাষ্ট্রটাকে সামনে নিয়ে আমরা কাজ। আমরা যদি একটু কথা বলি, জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে আসলে নির্বাচন নিয়ে আসলে জামাতের পরিকল্পনা কি এবং পিআর পদ্ধতি নিয়ে আসলে আপনারা চাচ্ছেন বারবার নির্বাচন, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা এবং সহ-আলোচকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা সামনে একটা খুব চমৎকার সময়ের জন্য অপেক্ষা করছি, আমাদের জাতীয় নির্বাচন। মানুষ ঈদের আমেজে সেই নির্বাচনে অংশ নিবে এরকম একটা অবস্থা বিরাজ করছে। কারণ গত 20-25 বছর থেকে দেশের মানুষ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত, সেই জন্য নির্বাচনমুখী হয়ে আছে দেশবাসী। আমরা সেই নির্বাচনের জন্য কাজ করছি, রাজনৈতিক দলগুলো। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, এবং পিআরটা আমরা চাচ্ছি এই জন্য যাতে প্রত্যেকটা ভোটারের ভোটের কাউন্ট হয়। কারণ যারা বিরোধী সেকেন্ড পজিশন, থার্ড পজিশন পায়, তারা তখন তাদের ভোটগুলো আর কিন্তু কাউন্ট হয় না। আমরা চাই সকলের ভোটই কাউন্ট হোক এবং একটা ফ্যাসিবাদ মুক্ত পার্লামেন্ট হোক। ফ্যাসিবাদ মুক্ত পার্লামেন্টের জন্য পিআরটা আমরা মনে করি ভালো হবে এবং বিশেষ করে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো সুযোগ পাবে। জামাত ইসলামের জন্য পিআর দরকার নেই। জামাত ইসলামী ইনশাআল্লাহ জনগণের ভোটে একটা ভালো অবস্থায় আসবে, এটা আমরা বিশ্বাস করি। হয়তো সরকারও আমরা গঠন করবো ইনশাআল্লাহ, অথবা ভালো পজিশন আমরা পাবো। কিন্তু আমরা মনে করি দেশের জনগণের জন্য এবং বিশেষ করে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোর জন্য পিআর দরকার। আমি মেফতা সিদ্দিক ভাইয়ের সাথে একমত যে জনপ্রতিনিধি না থাকার কারণে এলাকায় যে সমস্যাগুলো হচ্ছে, বিগত 1.5-2 যুগ থেকে রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা, চিকিৎসা ব্যবস্থার খুবই করুণ অবস্থা। তারপরে আমাদের এই 2 উপজেলা গ্যাস সমৃদ্ধ 2টা উপজেলা, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এই যে আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এবং আমাদের সমাজের এই যে পিছিয়ে পড়া অবস্থা, বিশেষ করে বন্যা হলে আমাদের এখানে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে যায়, গবাদি পশু, বাড়িঘর সব। এই যে নদী ড্রেজিং করার জন্য, খাল এবং হাওরগুলো ড্রেজিং করার জন্য পর্যাপ্ত বাঁধ দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো, সেটা আমরা দেখছি না। সেজন্য আমি গ্রামে গ্রামে যাচ্ছি, রাস্তাগুলোর করুণ অবস্থা দেখে মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে, আমাদের এই রাস্তা নাই, এটা নাই, সেটা নেই। তো ইনশাআল্লাহ যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আল্লাহ আমাদেরকে কবুল করেন, তাহলে এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা করব। এখনও আমরা সাধ্যমতো টুকটাক কিছু সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি, জনগণের পাশে আছি। আমরা ওয়েলকাম জানাই সিলেটবাসীকে, বিশেষ করে আমার সংসদীয় আসন গোলাপগঞ্জ বেনিবাজারের জনগণকে আমি শুভেচ্ছা জানাই। তারা আমাকে যথেষ্ট সমর্থন দিচ্ছেন, দোয়া করতেছেন, আমার পাশে আছেন। ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে। ধন্যবাদ। আমরা এখন আসলে স্টুডিওতে যাব নাফিজার কাছে পরবর্তী খবরের জন্য। নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরো কায়স্থ উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ছিলেন জামাত ইসলামী এবং বিএনপির থেকে সম্ভাব্য 2জন প্রার্থী, এবং তারা বলছিলেন সিলেট নিয়ে আসলে তাদের আশার কথা, প্রত্যাশার কথা, কি হয়েছে না হয়েছে সেগুলো কাটিয়ে নতুন করে তারা সিলেটকে কিভাবে সাজাতে চান, তাদের বক্তব্যে কিন্তু সেটি উঠে এসেছে। তবে সিলেট নিয়ে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, সেটি হচ্ছে সিলেটকে কিন্তু বলা হয় 7 আউলিয়ার জেলা। নির্বাচনী আসন রয়েছে এখানে মোট 6টি। মাজার, দরগা এবং মন্দির মসজিদের পাশাপাশি এই জনপদটি খনিজ সম্পদে অনেক বেশি ভরপুর। আর সেই সাথে এই জেলার অর্থনীতির চালিকা শক্তি মূলত প্রবাসীরা। সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে একটি মিথ রয়েছে সিলেট জেলাকে কেন্দ্র করে, সেটি হচ্ছে সিলেট সদর আসনে যে দলে জিতেছে তারাই গড়েছে সরকার। দর্শক, প্রতিবেদন দেখব আমরা। স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেটে দেখা গেছে ভিন্ন ভিন্ন ধারা ও প্রবণতা। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, আবার কখনো স্বতন্ত্র প্রার্থীদের উত্থানও বদলে দিয়েছে রাজনৈতিক সমীকরণ। তবে মিথ আছে, সিলেট 1 আসন থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন সেই দলই সরকার গঠন করে। জেলার 13টি উপজেলা নিয়ে সিলেটে 6টি সংসদীয় আসন। জেলার মোট আয়তন 3,452 বর্গ কিলোমিটার। ভোটার 28,70,801 জন, যাদের মধ্যে পুরুষ ভোটার 14,62,477 জন, নারী ভোটার 13,82,887 জন। বিগত
বিগত দিনগুলোতে এই অঞ্চল থেকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অনেকে থাকলেও উন্নয়নের ছোঁয়া সিলেটে কতটা লেগেছে তা নিয়ে সবসময়ই প্রশ্ন ছিল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্ধারণে নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি এ জেলার মানুষের প্রধান দাবি। আমরা চাইরাম এমন একজন নেতা হইতা যেন আমরা দুঃখে সুখে সব সময় পাশে থাকতাম, সিলেট মানুষের পাশে থাকতাম। যে মানুষটাকে দিয়ে ডেভেলপ হবে, যে মানুষটাকে দিয়ে সিলেটবাসীর ভোগান্তি কমবে, যে মানুষটা আসলে কাজ করলে মানুষ শান্তি পাবে, সেই রকম আমরা একটা প্রার্থী চাচ্ছি। অর্থটাকে যেন যারা কাজে লাগাতে চান, শিল্পকে যারা কাজে লাগাতে চান, মানব শক্তিকে যারা কাজে লাগাতে চান, সেরকম একজন প্রার্থী আমরা। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। নিরপেক্ষ যে একটা পরিবেশ সৃষ্টি করাটা, সেটা যদি না হয় তাহলে আমরা আগে যে রাস্তায় ছিলাম ওই রাস্তায় আমরা চলে যাব এবং আমাদের যে বিপ্লবে যে যে আত্মত্যাগ, ওগুলো বৃথা যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, তারপর নির্বাচনের যে সুষ্ঠু একটা পরিবেশ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনো জনগণের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় আছে। বিএনপি পাওয়ারে আসলে আমরা বিশ্বাস করি, আমরা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি এবং আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল, কলেজের এডুকেশন, বিএনপির সময় নারীদেরও বেশি অগ্রাধিকার ছিল। দলমত যাই থাকুক, সিলেটি আঞ্চলিকতাই এবারও নির্বাচনে প্রভাবক ভূমিকায় থাকবে, এমন অভিমত সুধীজনদের। যে জাতীয়ভাবে সিলেটকে আসলে একটু পিছিয়ে নেওয়া হয়েছে, সিলেটের উন্নয়ন তেমন একটা হয় নাই। রেল বলেন, সড়ক বলেন বা বিমানপথ বলেন, সব দিকটাই কিন্তু সিলেট অবহেলিত আছে এবং উন্নয়নের ক্ষেত্রে। একদিকে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন, সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোকে মাথায় রেখে কাজ করছে পুলিশ, একই সাথে চলছে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার কাজও। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সিলেট নিয়ে আমরা খুব সুন্দর একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে সিলেটের ভৌগোলিক অঞ্চল এবং সিলেট জেলা কোন বিষয় নিয়ে আসলে সমৃদ্ধ এবং তার পাশাপাশি সিলেট জেলা আসলে কেন এত সম্ভাব্যময় একটি জেলা, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে সহজেই। তবে এবারে আমরা দেরি করব না, আমরা আবারও চলে যাব আমাদের যে সহকর্মী রয়েছেন নাজাত আহমেদ পুরকায়স্থ, তার কাছে, তার সঙ্গে আবারও যুক্ত হব। নাজাত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়ে দুজন ভিন্ন প্রার্থীর কথা শুনছিলাম, এখন আবারও আপনার সঙ্গে যুক্ত হতে চাই এবং আপনার মাধ্যমে আসলে প্রার্থীদের কাছ থেকে আমরা জানতে চাই তাদের এই নির্বাচন নিয়ে কি কি আশা প্রত্যাশা আছে এবং তারা যদি নির্বাচনে জয়ী হয় তারা সিলেট জেলাকে কি আসনে আর কি আরো বেশি সমৃদ্ধ করবে। আচ্ছা, আমি এখন কথা বলছি আসলে সিলেট জেলা জামাতের নায়েবে আমির জনাব আনোয়ার হোসেন খানের সাথে। আসলে তার কাছে জানার চেষ্টা করব তিনি আসলে সিলেট 5 আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী, তিনি আসলে কি চিন্তা ভাবনা করছেন এবং তার নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং জনগণ আসলে কিভাবে গ্রহণ করছেন তাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহু বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই লাইভ প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, যারা উদ্যোগ গ্রহণ করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই, আমি সাধুবাদ জানাই। আমি আমার নির্বাচনী এলাকা সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, সেখানে দীর্ঘদিন থেকে আমি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশেষ করে 2022-এর বন্যার পর থেকেই আমি একেবারে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। জনগণের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি এবং সেই সাড়া, জনগণের আবেগ, উচ্ছ্বাস, জনগণের মহব্বত নিয়েই আমি সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মেইনলি ইউনিয়ন ভিত্তিক কাজ শুরু করেছি। 18টা ইউনিয়ন, 2টা পৌরসভাতে আমাদের ব্যাপক কাজ আছে, সাংগঠনিক অবস্থাও ভালো আলহামদুলিল্লাহ। আর এর পাশাপাশি আমি ওয়ার্ড 160টার মতো ওয়ার্ড আছে, 2 পৌরসভা বাদে প্রায় 200টার মতো ওয়ার্ড, কাছাকাছি 200টা ওয়ার্ডের কাছাকাছি। সেই ওয়ার্ডগুলোতে এখন আমি যাচ্ছি, গ্রামগুলোতে যাওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে দাঁড়িপাল্লার পক্ষে যথেষ্ট পরিমাণে প্রচুর জনসমর্থন আমি আদায়ের জন্য সচেষ্ট আছি এবং জনসমর্থন আমি পাচ্ছি মাশাআল্লাহ। বিশেষ করে যুবশ্রেণী এবং তরুণদের কাছ থেকে উৎসাহ উদ্দীপনা আমি বেশি পাচ্ছি। আমি যারা এই ব্যাপারে এগিয়ে এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি ইনশাআল্লাহ এই কাজের পাশাপাশি সামাজিক কাজ,
সোশ্যাল ওয়ার্ক নিয়েও তাদের পাশে আছি। মেডিকেল ক্যাম্প সহ অন্যান্য সামাজিক কাজকর্ম আমি চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আশাবাদী ইনশাল্লাহ আমার দাঁড়িপাল্লার প্রতীক সেখানে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আমার ডান পাশে যেতে হচ্ছে। আসলে আমার ডান পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরমান আহমদ চৌধুরী। তার কাছে আসলে জানার চেষ্টা করব, তার নির্বাচনী এলাকা হচ্ছে 6। আসলে এই এলাকাতে আসলে বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর। আসলে আপনি এইগুলো নিয়ে আসলে কী ধরনের চিন্তা ভাবনা আছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে এই দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং নিউজ 24-এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে বিগত 17 বছর এদেশে কোনো ভোটের অধিকার ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। আমরা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিগত 5ই আগস্ট দেশকে আজকে যেখানে কথা বলছি সেই কথা বলার অধিকারটুকু আমরা অর্জন করেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে মানুষ ভোট দেবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আমি আমার নির্বাচনী এলাকা বিগত 3টি নির্বাচনেই 2008, 2018 এবং এর আগে 2006 যেটা হওয়ার কথা ছিল সেই নির্বাচনে আমি নমিনেশন চেয়েছিলাম। আমার দল আমাকে দেয় নাই নমিনেশন। এইবার ইনশাল্লাহ আমি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমি এলাকায় প্রতিটা গ্রাম পর্যন্ত আমার পদচারণা আছে, কারণ যেহেতু আমি 3বার নমিনেশন সিক করেছি। এই এলাকার প্রতিটি ঘটনা, প্রতিটি এলাকা সম্বন্ধে আমার মুখস্থ সমস্যাগুলো জানা আছে। বিশেষ করে আমার এলাকার যে সমস্যাগুলো, বিগত 17 বছর নামে মাত্র এমপি ছিলেন কিন্তু এই এলাকার কোনো কাজকর্ম করেন নাই। মানুষের যে সমস্যাগুলো, কানেক্টিভিটি সবচেয়ে বড় সমস্যা। এখানে প্রতিটা এলাকা থেকে আমার এলাকাটা অত্যন্ত আলাদা। আমার অত্যন্ত ঐতিহ্যপূর্ণ 2টা এলাকা, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ। কিন্তু এই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। বিগত 17 বছর শুধু লুটপাট আর লুটপাটের নামে তারা স্বর্গরাজ্য কায়েম করেছিল, কিন্তু মানুষের জন্য কাজ করে নাই। তো আমার চেষ্টা থাকবে এই মানুষের এই যে কানেক্টিভিটিটা সবচেয়ে সর্বাগ্রে এটাকে সফল করা। পাশাপাশি মহিলাদের জন্য চিকিৎসা অত্যন্ত, বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী একটা এলাকায় যেসব এলাকা আছে মহিলাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থার কোনো নাই। নদীভাঙ্গনের একটা বড় সমস্যা, শিক্ষার সমস্যা। আমি বিশ্বাস করি মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, মানুষের ঢল নামছে, আমরা যেখানে যাচ্ছি মানুষকে সেই অধিকার আদায়ের জন্য যেভাবে মানুষ রক্ত দিয়েছে, আমার বিশ্বাস আগামী নির্বাচনে মানুষ সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক অধিকারকে আরও সংহত করবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে প্রার্থীদের কথা। এখন আমরা আবার চলে যাব স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন নাফিজা। নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম সম্ভাব্য প্রার্থীরা আসলে কি আশার বাণী দিচ্ছেন এবং তারা বলছেন বিগত সময় আসলে সেরকম সিলেটের কোনো উন্নতি না হলেও এবারে তারা যদি দল গঠন করে তারা কিন্তু সিলেটের বেশ কিছু উন্নয়ন করবে এবং সে সম্পর্কেই তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তবে এখানেই অনুষ্ঠানের শেষ নয়, আমাদের কাছে আরও তথ্য আছে। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। এই সিলেট নিয়ে কথা হচ্ছিল। আজ আমরা এই পুরো আয়োজনটি করেছি সিলেট জেলাকে কেন্দ্র করে। সেখানে আগেই জানিয়েছি 6টি আসন আছে এবং আমাদের সাথে রয়েছেন সিলেটের আমাদের প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। তিনি কিন্তু সিলেটে সম্ভাব্য প্রার্থী, হেভিওয়েট প্রার্থী তার সঙ্গে রেখেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি তাদের কি মিশন ভিশন রয়েছে সিলেট জেলাকে কেন্দ্র করে। আমরা আবারও যুক্ত হব নাজাত আহমেদ পুরকায়স্থর সঙ্গে। নাজাত, এতক্ষণ আপনার সাথে কথা হয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তাদের নিয়ে, শুনছিলাম তাদের আসার কথা। এবার আমরা ভিন্ন 2 দলের প্রার্থী দেখতে পাচ্ছি, তাদের মুখে শুনতে চাই তাদের সিলেট নিয়ে স্বপ্ন কিরকম। আচ্ছা, আমরা এখন কিন্তু কথা বলবো এনসিপির সাথে। এনসিপির আমার সাথে একজন আছেন, আমার বাম পাশে এনসিপির একজন খুব কেন্দ্রীয় নেতা, যিনি হচ্ছেন আদনান তায়েব, যুগ্ম সমন্বয়কারী সিলেট মহানগর এনসিপির। আসলে নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা এবং তারা আসলে কি ভাবছেন সেইগুলো আসলে জানার চেষ্টা করবো। আসলে যদি কোন কোন দিক আসলে আপনারা বিবেচনা করছেন? আচ্ছা, আমরা আসলে অ্যাপ্রিশিয়েট করছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেটটা দেওয়া হচ্ছে, আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বাট আমাদের ফোকাসটা ছিল আসলে সংস্কারের দিকে, মূলত যে ফোকাসটা ছিল। তো আমরা চাই যে মৌলিক একটা সংস্কার হওয়া জরুরি। বৈষম্যের ব্যাপারটা, সিলেটের যে বৈষম্যের ব্যাপারটা বলা হয়েছে, আমাদের আগেও সিলেটের অনেক নেতৃবৃন্দ বৈষম্যের কথা বলেছেন। বাট আমরা সিলেটবাসী হিসেবে আমরা ছোটকাল থেকে যেটা দেখে এসেছি যে সিলেটের জনগণ দেওয়ার সময় দেশকে উজাড় করে দিয়েছে, কিন্তু পাওয়ার সময় বৈষম্যের যে লিস্ট, এই লিস্টটা আসলে ছোট না, অনেক বড় লিস্ট। তো অনেক বৈষম্যের কথা বললেও আজকে আমি একটা ডিফারেন্ট বৈষম্যের কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে সিলেট 1 আসন, সিলেটে 6টা আসন আছে। সিলেট 1 আসনে ভোটার সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি। এবং আমরা হিসাব করে আমরা একটু যখন স্টাডি করলাম, দেখলাম যে বাংলাদেশে এমন আর কোনো আসন নাই যেটাতে 7 লাখ আছে, মানে সর্বোচ্চ ভোটার সংখ্যা হচ্ছে সিলেটে।
তো দেখা যাচ্ছে যে এই জন্য সিলেটের যে এক আসন থেকে সিলেট সিটি কর্পোরেশনের 3টা ওয়ার্ডকে বিভক্ত করে 3 আসনের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে ভোটার সংখ্যাকে একটা অ্যাডজাস্ট করার জন্য, ব্যালেন্স করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে সিলেট 3 এবং সিলেট 1 আসন মিলে প্রায় 11 লক্ষ ভোটার আছে। যে 11 লক্ষ ভোটার থেকে আমরা প্রতিনিধিত্ব করছে স্পোক্স পার্সন হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছে মাত্র 2 জন। অথচ দেখা গেছে যে 11 লক্ষ ভোটার হলে ঢাকা শহরের মতো জায়গায়, ঢাকা জেলার মতো জায়গায় 11 লক্ষ ভোটার 3 থেকে 4 জন প্রতিনিধিত্ব করছে জাতীয় সংসদে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একটা বৈষম্য, এই বৈষম্যের কথা আজ পর্যন্ত কাউকে কখনো বলতে শুনি না। বাট দ্য জেনারেশন উই বিলং, দ্য জেনারেশন উই আর রিপ্রেজেন্টিং, উই আর ট্রাইং টু রিপ্রেজেন্ট, আমরা কিন্তু এই বৈষম্যের ব্যাপারটা তুলে ধরতে চাই এবং চাই যে এই বৈষম্য যাতে একটা সুন্দর সমাধান আসে। আমি এখন আমার ডান পাশে যিনি আছেন মৌলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ইসলামী আন্দোলন, ওনার কাছে আসলে জানার চেষ্টা করব নির্বাচন নিয়ে আসলে ইসলামিক দলগুলো চিন্তা কি এবং আপনারা আসলে কি ধরনের একজন দায়িত্ব হিসেবে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য নিউজ 24-কে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের আপামর তাওহীদি জনতার হৃদয়ের যেই দাবিগুলো আছে, আকাঙ্ক্ষা আছে, প্রয়োজনীয়তা আছে, সেগুলো নিয়ে রাজনীতি করে, সংগঠন করে এবং সেই দাবি আদায়ের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে। বর্তমানে বাংলাদেশের এই প্রেক্ষাপটে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজন, যা বিগত আওয়ামী লীগ সরকারের কারণে ব্যাহত হয়েছিল। আওয়ামী লীগ ফেসিবাদদের বিচারের প্রয়োজন এবং আমাদের পুরাতন যে বন্দোবস্ত ছিল তার থেকে বের হয়ে এসে একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশের প্রয়োজন আছে। তার জন্য আমরা মনে করি নতুন বাংলাদেশ গঠনের জন্য পিআর পদ্ধতির নির্বাচনের প্রয়োজন আছে। সেই পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে আমরা যোগপথ আন্দোলন করছি এবং সেই আন্দোলনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের বিভিন্ন ইসলামপন্থীদের নাজাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, 7 আউলিয়া দেশের পাশাপাশি বাংলার লন্ডন খ্যাত সিলেটে ছিলাম আজ আমরা সারাদিন। এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আগামীকাল আমরা যাব অন্য একটি জেলাতে, জানাবো সেখানকার সবশেষ খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।